নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মুনাফা ঠাকরুন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি সতীনাথ ভাদুড়ীর মুনাফা ঠাকরুন। ফণী ইংরাজি বাংলা লিখত ভালো, বাসনা ছিল কাগজ চালাবে ভবিষ্যতে, কিন্তু নিতে হয়েছিল কাজ শেঠজির গদিতে, মাসিক 70 টাকা মাইনেতে। তবে কাজটা নিজের লাইনের, অর্থাৎ লেখাপড়ার কাজ, ইংরাজি আর বাংলায় চিঠিপত্র লেখার কাজ। কলেজে পড়বার সময় সে পলিটিক্স করত। এখানে এসে দেখে যে গদির পরিবেশ আর মনিক কর্মচারীর সম্পর্ক ঠিক তার পলিটিক্সের জানা ছকে ফেলা যায় না। চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, ফরাসে বসে জলচৌকির ওপর খাতা রেখে লিখতে হয়। সিঁদুর দিয়ে বড় বড় করে লেখা দেওয়ালের মুনাফা শব্দটিকে ও কুলুঙ্গির গণেশ ঠাকুরকে প্রধান কর্মচারীর টিকম চাঁদ ধূপধুনো দিয়ে প্রত্যহ পূজা করে। অন্য কর্মচারীরা ভক্তিভরে প্রণাম করে। গদির মধ্যে থুতু ফেলা বারণ নয়, কিন্তু চা খাওয়া বারণ। নামমাত্র মাইনেতে গদির এতগুলো কর্মচারী উদয়াস্ত পরিশ্রম করে, কিন্তু কেউ মাইনে বাড়াবার দাবি করে না। একই ধরনের কাজ করে কেউ কম মাইনে পায়, কেউ বেশি, তবু তা নিয়ে কোনো আন্দোলন নেই। অন্দরমহলের আচার, বড়ি, পাঁপড় শেঠ গৃহিণীর সঙ্গে আধা আধি বখরায় গদির কর্মচারীরা লুকিয়ে বিক্রি করে দেন। অদ্ভুত, মেজাজ একেবারে খারাপ হয়ে যায় এদের ধরন ধারণ দেখে। একদিন বলেই ফেলল, সকালে গদিতে ঢুকেই শোনে যে অন্য কর্মচারীরা কালকের হঠাৎ ফাটকা দরটা নেমে যাবার কথা আলোচনা করছে। ফণীর মুখ থেকে বেরিয়ে গেল, 1 মিনিটও সময় নষ্ট নেই বাবা, যেন এই প্রেমের গল্পটুকু না করতে পেরে রাত্রিতে ঘুম হয়নি ভালো করে। মাস কাবারে মাইনে পাই, ফাটকার দরে আমার আপনার দরকার কি মশাই? সে বুঝুক গিয়ে মালিকরা। এই মন্তব্যটা থেকেই বাদানুবাদ আরম্ভ। নির্দোষ হাসি ঠাট্টা থেকে অকারণে গরম গরম কথা এসে গেল। গদির লোকেরা ফণী উচ্চারণ করতে পারে না, বলে ফানি। আজ ফণী তাদের জিবের ডগায় আরো খানিকটা বেশি করে ঘি আর লঙ্কা মালিশ করতে উপদেশ দিল উচ্চারণ ঠিক করবার জন্য। তারা মিস্টার ফণীর প্যান্টালুন আর থার্মোফ্লাস্ক নিয়ে ঠাট্টা করে। ফণী তাদের পাল্টা উপদেশ দেয় আরো একটু জবজবে করে মাথায় তেল মাখতে, তাহলে যদি ওই মরুভূমি ভরা মগজগুলো টাকার ঝনঝনানি ছাড়া আর অন্য কোনো আওয়াজে সাড়া দেয়। এই বিমুখ মুহূর্তে গদিতে এসে প্রবেশ করলেন শেঠজি। প্রথমে দেয়ালের মুনাফা কথাটাকে, তারপর কুলুঙ্গির গণেশ ঠাকুরকে চোখ বুজে ভক্তিভরে প্রণাম করেন। এরপর তিনি তাকালেন ঘড়িটার দিকে। জয় গণেশ, এখনো তোমরা কাজ আরম্ভ করনি? 15 মিনিট কাজে ফাঁকি দিলে গদির লোকসান কত হয় হিসাব রাখো। সকলে নিরুত্তর। গদি হলো মন্দিরের মতো জায়গা, এখানে এসব ঝগড়াঝাটি কেন? দেখি টিকম চাঁদ, চিঠিপত্র কি সব এসেছে? সেরকম জরুরি কিছু নেই তো? বাংলা ইংরাজি চিঠিগুলোই আগে দাও। কোথায়? ও মিস্টার ফানি, পড়ো তো এগুলো। বছরে 840 টাকা করে মাইনে দিই তোমাকে, তবু তোমার কাজে মন নেই। শেঠজির মুখে মিস্টার ফানি শুনে কর্মচারীদের চোখে চোখে হাসি খেলে যায়। দেখে ফণীর মাথা গরম হয়ে ওঠে। মাইনে দিচ্ছেন বলে কি যা ইচ্ছে তাই বলবেন? কর্মচারীকে তুমি না বলে আপনি বলা যায় না? এদিকে নিজের ছেলেকে তো বিরিজলাল বাবু বলে ডাকা হয়।
বছরে 840 টাকা দেখাতে এসেছেন? অমন টাকা? টিকমচাঁদ হাহা করে ছুটে এলো। বললেন কি ফণীবাবু, নিমক খেয়ে তার দামও দিতে হয়? যথেষ্ট হয়েছে, আপনি থামুন তো। মাসে 70 টাকা নিমকের দাম আমি তিল তিল করে দিচ্ছি 2 বছর ধরে। দিন 8 ঘন্টা করে এই মুনাফা দেবীর মন্দিরে বসে কাটানোর মজুরি 70 টাকার চাইতে বেশি। আপনার মাসিক 86 টাকা নিমকের দাম। আপনি হুজুরের মাথার পাকা চুল তুলে, হুজুরের খৈনির থুতু চেটে, হুজুরের মুনাফাতে ধূপধুনো দিয়ে যেমন ইচ্ছে শোধ করুন না কেন। অন্যের ব্যাপার নিয়ে কেন মাথা ঘামাতে আসেন? ছোট মুখে বড় কথা। কয়েকজন আমলা এগিয়ে এলো বেয়াদব ফানিটার জিভ ছিঁড়ে নেবার জন্য। অসীম আত্মপ্রত্যয় আর প্রশান্তির দ্যুতি শেঠজির মুখে চোখে। যাও, তোমরা সকলে নিজের নিজের কাজ করোগে যাও। কথা হচ্ছে আমার সঙ্গে মিস্টার ফানির। তোমাদের কি এর মধ্যে? হ্যাঁ, শোনো মিস্টার ফানি, নিজের দর নিজে ফেললে সবসময় ভুল হয়। লোকের দর ফেলবার মালিকানি হচ্ছেন ওই মুনাফা ঠাকুরুন। সব করেন উনি। ঠাকুর দেবতার কাছে এক চোখামি নেই। তবে আমি বুঝতে পারছি যে তোমার এখানে অসুবিধা। এই নাও 3 মাসের মাইনে। পেন্টুলুন পরে চেয়ারে বসবার চাকরি তোমার যেন কোথাও জুটে যায়। জয় গণেশ, জয় গণেশ। মুহূর্তের জন্য ফণী হতভম্ব হয়ে যায়। সে এতটা ভাবেনি। তারপর তার মুখে খই ফুটতে আরম্ভ করে। সব জয় গণেশ আমি বার করছি। তোমার গদির ওই গণেশকে আমি উল্টে ছাড়ব। লালবাতি দেখেছ? লালবাতি? তোমার দেওয়ালের ওই মুনাফা ঠাকুরনকে আমি লোকসান ঠাকুর করিয়ে ছাড়ব। ভেবেছ কি তোমার গদির নারী নক্ষত্র আমার জানা? সব আমি ফাঁস করব। হাটে হাঁড়ি ভাঙবো আমি। ফণী চাটুর্যকে চেনো না। শেঠজি মনে মনে হাসলেন। গণেশ উল্টোবার কথা বলে ভয় দেখায় ছোকরা। জানে না যে আসল থাকেন বাড়ির ভিতর। ইনি তো গদির গণেশ। কতবার উল্টোন, কতবার বসেন মুনাফা ঠাকুরনকে কসরত দেখানোর আনন্দে তার কি ঠিক আছে? এর মাস কয়েক পরের কথা। অন্দরমহলের আসল গণেশ ঠাকুর আর দেওয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম সেরে গদিতে যাবার জন্য তৈরি হচ্ছেন শেঠজি। হঠাৎ নিচে মোটরের হর্নের শব্দ শোনা গেল। বিরজুর গাড়ি না? এই তো খানিক আগে নিজের গদিতে যাবে বলে বেরুলো, এখনই ফিরে এলো। শেঠ গিন্নি দোতলার জানলা থেকে উঁকি মেরে দেখলেন। হ্যাঁ, বিরজুর তো। কিছু ফেলে টেলে গিয়েছিল নাকি? হাতে দেখছি একখানা বই, রঙিন ছবিওয়ালা মলাট। নিশ্চয়ই বৌমার হুকুম ছিল যে এখনই চাই, তাই দিতে এসেছেন বইখান। কি ছাঁদেরই যে বউ হয়েছে! ফরমাসের উপর ফরমাস চলছে বিরজুর উপর অষ্টপ্রহর। তাই ঠিকই বলে, দিন রাত্রি ফুসলানি দেয় বউ বিরজুকে আলাদা হবার জন্য। ছেলেরও লক্ষণ ভালো না, দেখছি তো। মা বাপকে গ্রাহ্যের মধ্যে আনে না। ওই দেখো না, বইয়ের জন্য আনা বইখান মা বাপকে একটু লুকিয়েও তো আনতে পারত। ও দেয়ালের মুনাফা ঠাকুরুন, রোজ তোমাকে ঠেকিয়ে একটা করে আদলা আমি গঙ্গায় ফেলে দিয়ে আসি। আচার তয়ের করবার আগে তেল দিয়ে হাঁড়ির উপর তোমার অক্ষর মূর্তি এঁকে নি। হিঙের বড়ি দেবার আগে ছোট ছোট বড়ি সাজিয়ে তোমারই দেব কলেবর লিখে নি। তবু কেন ঠাকুরুন আমার এমন রোজগেরে ছেলেকে লোকসানের খাতায় ফেলতে দিচ্ছ? কেন একটা পরের বাড়ির মেয়েকে দিয়ে এমন লাখপতির ছেলেকে বেহাত হয়ে যেতে দিচ্ছ? বিরিজলাল ঘরে এসে ঢুকলো গম্ভীর হয়ে। বইখানাকে লুকোতে ভুলে গিয়েছে ছেলে। বৌমার জন্য কেনা বই। ছেলে লজ্জা পেতে পারে ভেবে শেঠজি সেদিকে তাকান না। কি বাবা বিরজু, শরীর খারাপ হয়নি তো? না। কোনো লোকসানের খবর নয় তো? না। নতুন কোনো সরকারি কানুন হলো নাকি? না। ইনকাম ট্যাক্স? না। তবে বইখানা কিনে তোমাকে দেখাতে এলাম। বই আমার জন্য? অবাক হয়ে তাকালেন শেঠজি ছেলের দিকে।
খবরের কাগজে তবু না হয় বাজার দর আর নতুন কানুনের খবর থাকে, কিন্তু বই তিনি কি করবেন? বইখানা তাহলে বৌমার জন্য কেনা নয়। বীরজুর মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বইখান স্বামীর হাত থেকে নিলেন। বাহ, মলাটের ছবিটা তো ভারী মজার। একখানা পাগড়ি বাঁধা মির্জাই পরা লোক জাঁতা ঘোরাচ্ছে। জাঁতায় দেওয়া হচ্ছে মানুষের কঙ্কাল, আর তার থেকে বেরিয়ে আসছে টাকা কড়ি সোনা রূপো। ও মা, লোকটার মুখে তোর বাপের মুখের আদল আসে, তাই না বীরজু? শেঠজি ছবিটার দিকে তাকালেন। লোকটার নাক গণেশজির মতো লম্বা, সম্মুখের দাঁত দুটোও প্রায় তাই। এর সঙ্গে বীরজুর মা তাঁর মিল দেখলেন কোনখানে? যেমন নিজের চেহারা তেমনি তো দেখবে অন্যকে। এতক্ষণে বিরিজলাল কথা বলল। আজ সকালে বেরিয়েই দেখে যে পথের মোড়ে মোড়ে খবরের কাগজওয়ালারা তার বাবার নাম ধরে চেঁচাচ্ছে, শেঠজির কেচ্ছা, শেঠজির কেচ্ছা, দাম 2 টাকা, দাম 2 টাকা। বইগুলোর কি বিক্রি? পড়তে পাচ্ছে না। সেও একখানা কিনে নেড়েচেড়ে দেখে। ইন্দ্রাণী পাবলিশার্স নামের একটা রদ্দি বইয়ের দোকান হাটে হাড়ি নামের একটা সিরিজ বার করেছে। এখানা সেই সিরিজের প্রথম বই। বিরিজলাল তখনই যায় তার মামা ফেকমলের গদিতে। একটা মোটর ট্রাকে করে বাজারের সব বইগুলো কিনে আনবার জন্য ফেকমলকে পাঠায়। নিজে তো যেতে পারে না, তাহলে যে বাপের ছেলে বলে সবাই চিনে ফেলবে। মামা কিছুক্ষণের মধ্যেই বইগুলোকে নিয়ে আসবে। শেঠজির মুখের শান্ত ভাব একটুও ক্ষুণ্ণ হল না। এবার কিনে না হয় পুড়িয়ে ফেললে, কিন্তু তারপর আবার যে ওরা ছাপবে। কত টাকা পুঁজিল বইয়ের দোকানদাররা। এই লেখা থেকে কত ক্ষতি হতে পারে আমার, সেটা না জানলে ঠিক করবে কি করে যে কত টাকা আমরা ইন্দ্রাণী পাবলিশার্সকে খাওয়াতে পারি? বীরজুর মা, তুমি চট করে গিয়ে জাঁতার ঘরটা পরিষ্কার করে রাখো। ফেকমল বইগুলো নিয়ে এলে ওই ঘরে রাখতে হবে। তারপর খান কয়েক করে রোজ রান্নাঘরের উনুনে পুড়িয়ে ফেলো। গিন্নিকে কোনো রকমে এখান থেকে বিদায় করে তারপর শেঠজি ছেলেকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে বীরজু, বইখানাতে আমার সব লিখেছে নাকি? সব কি আর লিখতে পেরেছে? বইখানাকে ভালো করে পড়ে আন্দাজ কত টাকার খারাপ বলেছে সেইটা একবার হিসেব করে নিয়ে আয়। বিরিজলাল চটে উঠল। এখনো হিসাব? যত টাকা খরচ হয় ইন্দ্রাণী পাবলিশার্সকে একবার দেখে নেব। মানহানির মোকদ্দমা আনবো তাদের বিরুদ্ধে। পুলিশকে টাকা খাইয়ে আমি ওদের জেরবার করব। বজ্জাত ফণিটার পিছনে আমি গুন্ডা লাগাবো। ভেবেছে কি ওরা? মাথা গরম করিস না বীরজু। ধীর পদক্ষেপে শেঠজি বার হলেন গদিতে যাবার জন্য। সেই সন্ধ্যায় বিরিজলাল গিয়েছে ফণির সঙ্গে দেখা করতে। শেঠজির ঘরে শালা ভগ্নিপতিতে শলা পরামর্শ চলছে। ফেকমলের মতে ইন্দ্রাণী পাবলিশার্সদের কারবারটা কিনে সেটাতে তালা দিয়ে রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরই সপক্ষে ও বিরুদ্ধে যুক্তিগুলোর আলোচনা চলছে। হঠাৎ কথার মধ্যে শেঠজি জিজ্ঞাসা করলেন শালাকে, আজ কত লাগলো বইগুলো কিনতে? ফেকমল এর জন্য তৈরি ছিল। এক নিঃশ্বাসে গড়গড় করে বলে গেল, 2738 টাকা 9.5 আনা। 1698 বই 2 টাকা করে, 20 টাকা ট্রাক ভাড়া, 2 টাকা 9.5 আনা কুলি। পাইকারি রেটে কেনা বলে কমিশন পাওয়া গিয়েছে 20% টাকা করে। শেঠজিকে ঠকাবার ক্ষমতা নেই কোনো শালার। তিনি ফোনে জেনে নিয়েছেন আজ যে বেশি বই নিলে 25% টাকা কমিশন পাওয়া যাবে। কথাটা ইশারা দিতেই শালার সুর বদলালো। মারো গলি, যেতে দাও, 100 টাকা কমই দিও। আমি না হয় বুঝবো যে ভগ্নিপতির জন্য 5% টাকা করে ঘর থেকে খরচ করলাম। শেঠজি চোখ টিপে রসিকতা করলেন, শালা কোথাকার। আচ্ছা, আমি এখন একবার উঠি। তুমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে একটু লাভ লোকসানের গল্প করো।
আমি একবার চট করে গদি থেকে তোমার পাওনা টাকাটা নিয়ে আসি। সেখানে টিকম চাঁদকে বসিয়ে রেখে এসেছি। তার এখনই কি দরকার ছিল? বাড়ির লোকের সঙ্গে আবার? না না, এসব ব্যাপার নগদ নারায়ণ হয়ে যাওয়াই ভালো। জয় গণেশ, জয় গণেশ। শেঠজি চলে গেলে শেঠ গিন্নি মুখ খুললেন। দেখ ফেকনা, তুই নিজেকে বড় বেশি চালাক মনে করিস না। আমার বাপের বংশের মাথা হেঁট হবে বলে আমি বীরজুর বাপের সম্মুখে কথাটা বলিনি। তুই হিসাব দিলি 1698 খানা বই কিনেছিস। আমি গুনে দেখেছি মোটে 1310 খান আছে। ফেকমল দিদির পা জড়িয়ে ধরে। এ কথা যেন ভগ্নিপতিকে বলা না হয়। বাকি বইগুলোর লাভের উপর সে আধা আধি বখরা দিতে রাজি দিদিকে। ফেকন চলে ডালে ডালে, তো দিদি চলেন পাতায় পাতায়। দিদি সহজ বুদ্ধিতে বুঝে গিয়েছেন যে কাল থেকে এ বইগুলোর বাজার দর চড়বে। লোকে যখন দেখবে যে পাওয়া যাচ্ছে না, তখন 2 টাকার বই 5 টাকা দিয়েও কিনতে পারে। শেষ পর্যন্ত রফা হলো বই পিছু 1 টাকা করে তিনি পাবেন। তোর ধর্ম তোর কাছে ফেকনা, মেয়ে মানুষ পেয়ে ঠকাস না যেন। তারপর তিনি গলা নামিয়ে ছোট ভাইকে আর একটা রোজগারের রাস্তা বললেন। মোটেই গোল মেলে না। শীতকালে তো জলের মতো সোজা। জাঁতা ঘরের বইগুলো উনুনে না ফেলে খান কয়েক করে প্রত্যহ আলোয়ানের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া, এইটুকু তো কাজ। ফেকমল দিদির কাছে সত্যিই শিশু। দিদি যদি বেটা ছেলে হতো তাহলে লাট সাহেব কিংবা ইনকাম ট্যাক্সের হাকিম পর্যন্ত হয়ে যেতে পারত বোধহয়। কিন্তু ধরা পড়লে যে কেলেঙ্কারির এক শেষ হবে, আজ থাক। দিদি আশ্বাস দিলেন, আলোয়ানের মধ্যে করে বই নিয়ে যাওয়া আবার একটা শক্ত কাজ নাকি? ছোটবেলায় ঠাকুরদাকে দেখেছি বাজরা ওজন করবার সময় খদ্দের চোখের সম্মুখে সেরে পোয়া সাফ। তুই বোধহয় তখন জন্মাসনি। কিন্তু বাবা যখন গুটগুটিয়াদের গদিতে বছরে 72 টাকা মাইনেতে চাকরি করতেন, সেই সময়ের কথা নিশ্চয়ই মনে আছে তোর? সে সময় আটা আর ডাল কোনোদিন পয়সা দিয়ে কিনে খেতে হয়েছে আমাদের? গ্রীষ্মকালেও না। সেই ছেগমলের নাতি লেখমলের ছেলে তুই। গায়ে আলোয়ান থাকতেও পাবি ভয়? ছি ছি, ছেলে মানুষের অধম তুই। এই নে। কুলুঙ্গির গণেশ ঠাকুরের পিছনে স্তূপীকৃত ফুল সরিয়ে খান কয়েক বই বার করলেন। প্রণাম গণেশজি, প্রণাম মুনাফা ঠাকুরুন। ফেকনের ওপর দৃষ্টি রেখো, ও নেহাত ছেলে মানুষ। দেয়ালের মুনাফা ঠাকুরুনের দেবাক্ষরা কলেবরে বইগুলো ঠেকিয়ে তিনি দিলেন ফেকমলের হাতে। লেখমল বংশের গৌরবময় ঐতিহ্য আটা ডাল নিয়ে, ছাপা লেখা নিয়ে নয়। তাই ফেকমলের বুক দূর দূর করে। দেখো তো দিদি, বাইরে থেকে বোঝা যাচ্ছে না তো? না না, ভয়ই মোলো। তোর আলোয়ানটা কি কাঁচের যে বাইরে থেকে দেখা যাবে বইগুলো? বাইরে চেঁচামেচি শোনা গেল। বিরিজলাল হাত ধরে টানতে টানতে টিকম চাঁদকে ঘরের ভিতর নিয়ে আসে। চোর কোথাকার, আজ আমি মেরে হাড় গুঁড়ো করব তোর। বাবার পেয়ারের পায়রার কাণ্ড দেখো। দরজা দিয়ে ঢুকতেই দেখি যে এই ধম্মপুত্তুরের বাচ্চা আলোয়ানের নিচে খান কয়েক বই নিয়ে বার হচ্ছেন। যত সব চোরের আড্ডা হয়েছে বাবার গদিটা। বাবা কোথায় মা? এই তো এখনই গেল গদিতে। গদিতে? গদিতে তো নেই, আমি তো সেখান থেকেই আসছি। এই ফেকনা, তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? এদের গদির লোক নিয়ে ব্যাপার। ওরা বাপ বেটায় যা মন চায় করবে টিকম চাঁদকে। তোর এর মধ্যে কি? যা বাড়ি যা। না না মামা, তুমি যেও না। আগে এই বদমাইশটাকে ঠান্ডা করে নিতে দাও, তারপর তোমার সঙ্গে কথা আছে। এই শীতের মধ্যেও ফেকমলের কপাল তখন ঘেমে উঠেছে। বিরিজলালের হাতের এক চরখেই টিকম চাঁদ পরিত্রাহী চিৎকার করতে আরম্ভ করে, ও শেঠজি, শিগগির আসুন, এরা আমায় মেরে ফেললে। নিচে থেকে শেঠজি সাড়া দিলেন। বোঝা গেল যে তিনি বাড়িতেই আছেন, আসছেন।
এসে দেখে শুনে অবাক। কি ব্যাপার? ছেলে বুঝিয়ে দিল, বাজারে বইয়ের দরে বেলা 4 টাকা হয়েছে। সেই খবর পেয়ে আপনার পেয়ারের টিকম চাঁদ 10খানা বই সরাচ্ছিলেন। আরও 2-4 ঘা পড়তেই টিকম চাঁদ সব বলে ফেলল। তার কোনো দোষ নেই। শেঠজি নিজে তাকে ওই বইগুলো দিয়েছিলেন জাঁতার ঘর থেকে বাজারে বিক্রি করবার জন্য 4 টাকা দরে। প্রত্যহ খান কয়েক করে দেবেন বলেছিলেন। বিরিজলাল বাবুকে আসতে দেখে শেঠজি জাঁতার ঘরে ঢুকে গিয়েছিলেন। এরপর আর টিকম চাঁদকে কিছু বলা চলে না। সে চলে গেল। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই স্ত্রীর দিকে তাকিয়ে শেঠজি হুঙ্কার দিলেন, কেন? নিজের বাড়ির জাঁতা ঘরে ঢুকতে হলেও কি আমায় টিকিট কেটে ঢুকতে হবে নাকি? আমি জাঁতার ঘরে চুরি করতে যাইনি, বই গুনতে ঢুকেছিলাম। শেষের কথাটা বলবার সময় অগ্নিবর্ষীর দৃষ্টি হানলেন শ্যালকের দিকে। ফেকমলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে, তার দিদিরও। বিরিজলালের এখন আর এসব বাজে কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সে খবর দিল যে ইন্দ্রাণী পাবলিশার্স সে 25,000 টাকায় কিনবে ঠিক করে এসেছে। 1,030 টাকা দিয়ে আর একটা ভালো প্রেস কিনবে। মাসে মাসে হাটে হাঁড়ি সিরিজের বই বার করবে, ইংরাজি, হিন্দি আর বাংলায়। ছাপার অক্ষরের কারবারে পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে ইজ্জত আছে। মিস্টার ফানির সঙ্গেও সে সব কথা ঠিক করে এসেছে। ছাপা অক্ষরের ব্যবসাতে ওই রকম পেন্টুলুন পড়া লোকেরই দরকার। এ তো আর রামে রাম দুয়ে দু নয়, এ হচ্ছে ছাপার অক্ষরের ব্যবসা। চেয়ার টেবিলে বসবে, বন্ধুদের নিয়ে চা সিগারেট ওড়াবে, এই হচ্ছে এ ব্যবসার রীত। সেট গৃহিণী ছেলের এই নূতন ব্যবসা খুলবার সংকল্পের মধ্যে বৌমার ফুসলানির গন্ধ পাচ্ছেন। কিন্তু প্রশান্ত আনন্দে ভরে উঠেছে সেটজির মুখ ছেলের ব্যবসায়িক বুদ্ধি দেখে। পারবে, এ ছেলে পারবে বাপের নাম রাখতে। সবচেয়ে আনন্দ যে এই রকম একটা নতুন অজানা ব্যবসাতে তাকে টাকা ঢালতে হবে না, ঢালবে বীরজু তার নিজের টাকা থেকে। ও মহামহিম, ছেগমলের বংশধর, আলোয়ানের মধ্যে ডান হাতখানা তোমার যে অবশ হয়ে এলো, আর কষ্ট করবার দরকার কি? ও 7খান বই গণেশ ঠাকুরের ফুলের নিচে আমি আগেই দেখেছিলাম। নিজের নিজের কাজের জন্য কেউই অপ্রস্তুত নয়। এসবই মুনাফা ঠাকুরনের রাজ্যের নিয়মের মধ্যে পড়ে। তবু বীরজুর মা কথা পাল্টাবার জন্য দেয়ালে মুনাফা ঠাকুরনকে প্রণাম জানাতে জানাতে বললেন, যাঁর কৃপায় এত বড় লোকসানটা বদলে লাভের কারবার হয়ে গেল, তাঁর দেবাক্ষরা কলেবর আজই আমি স্যাকরা ডেকে রূপো দিয়ে বাঁধিয়ে দেব। এবার মুনাফা ঠাকুরন ফণির দর ফেললেন মাসে 150 টাকা। সে যেরকম পরিৎকর্মার লোক, তাতে মনে হয় যে দেবীর অন্ধ ভক্ত হয়ে উঠতে তার আর বেশি দেরি নেই। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।